আধিপত্যবাদ, পশ্চিমবঙ্গের দাদাবাবুদের আধিপত্যবাদ, পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের আধিপত্যবাদ, সবগুলোকে ঝাঁটাপেটা করে বিদায় করে পদ্মার সাগর পাড়ি দিয়ে লাল মুক্তির স্বাধীনতার সূর্য আমাদের পূর্বপুরুষরা ছিনিয়ে এনে আমাদের জন্য একটি সাম্য, ন্যায়, মানবিক, ইনসাফের বাংলাদেশ গড়বার জন্য আমানত রেখে গিয়েছিল। দুর্ভাগ্যের বিষয়, প্রতিবার আমরা রক্ত দিয়ে বিজয় এনেছি, প্রতিবার আমরা সংগ্রামের মধ্যে দিয়ে বিজয় ছিনিয়ে এনেছি, কিন্তু ষড়যন্ত্রের কারণে, চক্রান্তের কারণে বিজয়ের ফসল বাংলার মানুষের ঘরে তুলতে পারি নাই। 1971-এর মুক্তিযুদ্ধের পরই আধিপত্যবাদী ভারত মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী শেখ মুজিবুর রহমান সাহেবকে ডেকে নিয়ে তার পকেটে প্রেসক্রিপশন ভরে দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে হরণ করার অপচেষ্টা চালিয়েছে। শেখ মুজিবুর রহমান সাহেব স্বাধীনতার পর সর্বপ্রথম বাংলাদেশে না এসে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে গিয়ে ধর্ণা দিয়েছেন। আসার সময় ইন্দিরা গান্ধীর কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে এসে 72-এ তিনি একটা সংবিধান প্রণয়ন করেছেন। সেই সংবিধানে ভারতীয় সংবিধানের মূল নীতিগুলোকে কপি করে এনে বাংলাদেশের সংবিধানে পেস্ট করে দিয়ে প্রকারান্তরে বাংলাদেশের স্বাধীনতার মহান মুক্তিযুদ্ধকে ভারত মাতার চরণতলে বলি দেওয়া হয়েছে। এক সাগর রক্তের বিনিময়ে মুক্তিযোদ্ধারা যেই বাংলাদেশ আমাদের কাছে উপহার দিয়ে গিয়েছিল, সেই স্বাধীনতার সুফল আমরা ঘরে তুলতে ব্যর্থ হয়েছি। আজ বলতে লজ্জা লাগে, স্বাধীনতার 55টি বছর অতিক্রান্ত হয়েছে, এত সরকারের পরিবর্তন হয়েছে, আজও পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের রাষ্ট্রীয়ভাবে কোন তালিকা প্রণয়ন করা হয় নাই। মুক্তিযুদ্ধের নামে চাঁদাবাজি হয়েছে, মুক্তিযুদ্ধের নামে ভাগ বাটোয়ারা হয়েছে, মুক্তিযুদ্ধকে বিক্রি করে ক্ষমতার মস্তক দখল করা হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধে বীর শহীদদের নির্ভুল কোন তালিকা প্রণয়ন করার উদ্যোগ নেওয়া হয় নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবে 72 থেকে 2024 দীর্ঘ প্রায় 54 বছর বাংলাদেশটাকে আরেক দেশের করদ রাজ্যে পরিণত করবার রাষ্ট্রীয় সাংবিধানিক যাবতীয় ব্যবস্থাপনা পরিচালিত হয়েছে। আর যখনই এদেশের মানুষ মুক্তির জন্য পাগল হয়েছে, এদেশের মানুষ যখনই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, এদেশের মানুষ যখন ভারতীয় আধিপত্যবাদের শৃঙ্খল থেকে নিজেদেরকে মুক্ত করার চেষ্টা চালিয়েছে, তখন তাদেরকে স্বাধীনতা বিরোধী, জঙ্গিবাদী, রাজাকার ইত্যাদি ট্যাগ দিয়ে তাদের উত্থানকে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এভাবেই করতে করতে আসলো 24 সাল। এদেশের ছাত্র জনতা কোটা বিরোধী আন্দোলনে মাঠে নামলো, মেধার ভিত্তিতে বাংলাদেশ গড়বার আহ্বান জানালো, প্রধানমন্ত্রীত্বের চেয়ারে বসে ভারতীয় ভিনদেশী আধিপত্যবাদের কৃতদাসী বাংলার ক্ষমতার মসনদের জবরদখলকারী শেখ হাসিনা বাংলার 4 কোটি ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিল। আমার দেশের ছাত্র জনতা সেদিনই সিদ্ধান্ত গ্রহণ করলো, অধিকার চাইলে যদি রাজাকার হতে হয়, যদি মেধার ভিত্তিতে দেশকে গড়বার আওয়াজ তুললে যদি রাজাকার হতে হয়, যদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মাঠে অবতরণ করলেই যদি রাজাকার হতে হয়, দেশকে বৈষম্যহীন ভাবে গড়ে তুলবার সংগ্রাম করলে যদি রাজাকার হতে হয়, প্রতিটি শিক্ষাঙ্গন থেকে রাতের অন্ধকারে আওয়াজ উঠেছিল, আমি কে তুমি কে। সেদিনই মুক্তিযুদ্ধের চেতনাবাদ শেখ হাসিনার ক্ষমতার কফিনে সর্বশেষ পেরেক ঠুকে গিয়েছিল। বাকি ছিল শুধু জানাজা। 5ই আগস্ট দুপুর বেলায় সেই জানাজা হয়ে মরা লাশ যেই দেশের মাল সেই দেশে এটাকে পাঠিয়ে দেওয়া হবে। এখনো যারা স্বপ্ন দেখছেন মৃত্যুদণ্ড প্রাপ্ত সেই পচা মাল আবার বাংলাদেশে আসবে, বোকার স্বর্গে বসবাস করছেন।
বাংলার মাটিতে কোনদিন ফিরে আসতে পারবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবেই বাংলাদেশের মানুষ 2024 সালে নতুন করে স্বাধীনতা অর্জন করেছে। বাংলাদেশের মানুষ 24 সালে 64 জেলার প্রতিটি জেলা থেকে যুবক দামাল সন্তানেরা রক্ত দিয়ে নতুন করে আবার স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে এনেছে। বাংলার মানুষের হাজার বছরের স্বাধীনতা সংগ্রামের চিন্তায় হওয়া সকল অর্জনকে ফিরিয়ে আনবার জন্য জুলাই বিপ্লব হয়েছে। জুলাই বিপ্লবের পর এদেশের বিপ্লবীরা চাইল সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। এদেশের মানুষ চাইল ৭২-এর বন্দোবস্ত, ভারতীয় গোলামীর শৃঙ্খল থেকে বাংলার মানুষ মুক্তি পাবে। সকল রাজনৈতিক পক্ষ, দেশের জনগণ, 24-এর বিপ্লবীরা সবাই একমত যে আগামীর বাংলাদেশ ৪৭-এর দেশ বিভাগ, ৭১-এর মুক্তিযুদ্ধ, 2013 সালের শাপলার চেতনা, 24-এর জুলাই বিপ্লবের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে উঠতে হবে। কিন্তু বাংলাদেশ বিরোধী সেই আধিপত্যবাদী শক্তি চায় না ৭২-এর সেই বাংলাদেশ বিরোধী ভিন দেশি আদর্শ বাস্তবায়নের সেই পরাজিত ব্যবস্থাপনা লোপ পাক, সেটা পরাজিত শক্তিরা চায় না। তারা নতুন করে আরেকটি রাজনৈতিক শক্তির কাঁধে সওয়ার হওয়ার চেষ্টা চালাচ্ছে। আমরা সতর্ক করতে চাই, জুলাই বিপ্লবের সকল অংশীজনদেরকে আমরা সতর্ক করতে চাই, খবরদার জুলাইয়ের আকাঙ্ক্ষার বিরুদ্ধে বাংলাদেশ বিরোধী পরাজিত শক্তির এজেন্ডা বাস্তবায়নের দায়িত্ব গ্রহণ করবেন না। যদি কেউ করেন, বানের পানির মতো ভেসে যাবে। মোহতারাম হাজিরিন, আমি বরিষ্কার ভাষায় বলি, 24 আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিপ্লবের জন্য, পরিবর্তনের জন্য বড় রাজনৈতিক দল প্রয়োজন হয় না। আমাদেরকে, আমাদের ছেলেরা, সন্তানরা আমাদেরকে শিখিয়ে দিয়েছে বিপ্লবের জন্য, পরিবর্তনের জন্য বড় নেতার প্রয়োজন হয় না। তাই যারা মনে করছেন বড় দল হওয়ার কারণে, বড় নেতা হওয়ার কারণে আপনাদের ছাড়া বাংলাদেশ চলবে না, আমি আপনাদেরকে চিরন্তন ইতিহাসের পাতা নতুন করে অধ্যয়ন করার পরামর্শ দিয়ে বলতে চাই, খবরদার জুলাইয়ের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়ে ৭২-এর চেতনার পক্ষে দাঁড়ালে বাংলার মানুষ আপনাদেরকে ছুড়ে ফেলতে দুইবার ভাববে না। ভাই, আমরা বলতে চাই, জুলাইয়ের চেতনার পক্ষে সকল ঐক্যবদ্ধ হন। ৭২-এর পরাজিত শক্তি যেন আর বাংলাদেশে ফিরে আসতে না পারে, সেই জন্য আমাদের এই রাজপথের গড়ে ওঠা ঐক্যকে সংহত এবং মজবুত রাখতে হবে। জুলাই সনদকে ভিত্তি করে আগামী যেই নির্বাচন সমাগত, এখানে শুধু প্রতীকের নির্বাচন হবে না, এখানে শুধু ধানের শীষ, দাঁড়িপাল্লা, রিক্সা, হাত পাখা, অন্যান্য প্রতীকের নির্বাচন শুধু নয়, সঙ্গে সঙ্গে হবে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের নির্বাচন। আমরা বলতে চাই, বাংলাদেশে আজ দুটি পক্ষ রয়েছে। একটি পক্ষ ষড়যন্ত্রকারী, ভিন দেশি এজেন্ডা বাস্তবায়নকারী, বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকারী একটি পক্ষ, এরা হলো ৭২-এর পরাজিত শক্তি। আরেকটি হলো 24-এর বিপ্লবকামী শক্তি। যারা 24-এর বিপ্লবের পক্ষে, তারা গণভোটে, হ্যাঁ ব্যালটে ভোট দিবেন।
আমরা বাংলার মানুষকে উদাত্ত আহ্বান জানাই, আমাদের নেতা কর্মী জনগণ থেকে আমরা উদাত্ত আহ্বান জানাই, সমাগত নির্বাচনে হ্যাঁ ব্যালটে বাক্সে ভোট দিতে হবে। প্রস্তুত থাকবেন তো আপনারা? যদি কেউ না ব্যালটের পক্ষে ক্যাম্পেইন করতে আসেন, আগাম বলে দিয়ে রাখি, বাংলার মানুষ আপনাদেরকে কোনদিন গ্রহণ করবে না। প্রমাণ হবে আপনারাও ফ্যাসিবাদের দোসর। এক ফ্যাসিবাদ রক্ত দিয়ে বিদায় করা হয়েছে, অনেক ফ্যাসিবাদকে বাংলার ক্ষমতার মস্তকে বসানোর জন্য নয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ বাংলাদেশ সংস্কার চাই যারা, পরিবর্তন চাই যারা, এই জুলুম, নির্যাতন, ফ্যাসিবাদ, দুর্বৃত্তায়নের রাজনীতির শৃঙ্খল থেকে বাংলাদেশের মানুষকে আমরা মুক্ত করতে চাই। বিভিন্ন আমি বলি, বাংলার মানুষ স্বাধীনতা লাভ করেছি, আমরা তিনটে আধিপত্যবাদকে পরাজিত করেছি, কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের পতাকা স্বাধীন হয়েছে, মানচিত্র স্বাধীন হয়েছে, জাতি আজও আমরা স্বাধীন হতে পারি নাই। এখনো আমাদের আদালতগুলো পরিচালিত হয় সেই ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থায়। এখনো আমাদের পার্লামেন্ট থেকে নিয়ে সচিবালয়, প্রশাসন পরিচালিত হয় ব্রিটিশ প্রবর্তিত শাসন ব্যবস্থায়। এখনো আমাদের শিক্ষা ব্যবস্থা, শিক্ষাঙ্গনগুলো পরিচালিত হয় ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থায়। আমরা আপনাদের কাছে নতুন দিনের স্লোগান নিয়ে এসেছি, আমরা আপনাদেরকে নতুন স্বপ্ন দেখাতে এসেছি, নতুন সূর্যোদয়ের পূর্বাভাস দিতে এসেছি। পতাকা যেমন স্বাধীন হয়েছে, মানচিত্র যেভাবে স্বাধীন হয়েছে, এবার ইনশাআল্লাহ বাংলার মানুষ স্বাধীন হবে ইনশাআল্লাহ। সেই স্বাধীনতার জন্য ব্রিটিশ প্রবর্তিত শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা ঘোল মলচে পরিবর্তন করে আল কোরআনের বিচার এবং শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদেরকে বলি, ভালুকা অঞ্চল এটা বিপুল পরিমাণ শ্রমিক অধ্যুষিত অঞ্চল। আমার শ্রমিক ভাইরা, জুলাই বিপ্লবের সময় আপনারা কিভাবে রাস্তায় নেমে এসেছিলেন, কিভাবে অকাতরে রক্ত দিয়েছিলেন, ছাত্র জনতাকে আপনারা কিভাবে শক্তি আর সাহস জুগিয়েছিলেন, বাংলার আকাশ বাতাস তার সাক্ষী। কৃষক, শ্রমিক, মজদুর, আপনাদেরকে বলি, আজ বাংলাদেশের যে ব্যবস্থাপনা চলছে, রাজনীতিতে, প্রশাসনে, অর্থনীতিতে, এই সব হলো বুর্জোয়া একটা ব্যবস্থাপনা, পুঁজিবাদী ব্যবস্থাপনা। এর অন্তরালে বড়লোকের ভাগ্যের পরিবর্তন হয়, গরিব তার কোনদিন ন্যায্য অধিকার ফিরে পায় না। এখানে পার ক্যাপিটা ইনকাম বৃদ্ধির গল্প শোনানো হয়, জনগণের গড় আয় বাড়ে। জনগণের কি বাড়ে? গড় আয় বাড়ে। গড় আয়, মাথা পিছু আয় বাড়ে, জিডিপি বাড়ে, আভ্যন্তরীণ উৎপাদন বাড়ে, গার্মেন্টসের উৎপাদন বাড়ে, মিল ফ্যাক্টরি কলকারখানার উৎপাদন বাড়ে। আর এই উৎপাদন বাড়লে, মাথা পিছু ইনকাম বাড়লে, সমাজের উচ্চতলায় বসবাসকারী হাতে গোনা কিছু শিল্পপতির ভাগ্যের পরিবর্তন হয়। তাদের গ্যারেজে দুটো প্রাডো গাড়ির জায়গায় 4টা প্রাডো গাড়ি হাঁকে। তাদের বিল্ডিং 10 তলার জায়গায় 20 তলা হয়। তাদের বেডরুম গুলোতে নতুন করে নতুন এসি পরিবর্তন হয়। কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, খেটে খাওয়া মজদুর মানুষ, ভ্যান গাড়ি চালক, ঠেলা গাড়িওয়ালা, নৌকার মাঝি, তাদের অবস্থা কি হয়? তাদের 10 টাকা বেতন বাড়লে দ্রব্যের মূল্য বাড়ে 20 টাকা। তাদের বেতন 10%
জিনিসপত্রের দাম বাড়ে 20 টাকা, সেই যা ছিল তাই থেকে যায়। আমার প্রবাসের ভাইয়েরা রক্ত পানি করে 24 ঘন্টার মধ্যে 15 থেকে 16 ঘন্টা পরিশ্রম করে তিল পয়সা জমিয়ে দেশের ভাগ্য উন্নয়নের জন্য, দেশের অর্থনীতির উন্নয়নের জন্য রেমিটেন্স পাঠায়। রেমিটেন্স যোদ্ধারা মনে করে আমাদের রেমিটেন্স দিয়ে আমার দেশ, আমার জাতির উন্নতি হবে। তারপর তারা কি শোনে? 28 লক্ষ কোটি টাকা লোপাট করে কানাডায় গিয়ে বেগমপাড়া করা হয়। ভাগ্য পরিবর্তন হয় রাজনৈতিক দুর্বৃত্তদের, ভাগ্য পরিবর্তন হয় ক্ষমতার মন্ত্রী মিনিস্টারদের, ভাগ্য পরিবর্তন হয় এমপি চেয়ারম্যানদের, ভাগ্য পরিবর্তন হয় বড় বড় শিল্পপতি রাজনৈতিক নেতাদের, ভাগ্য পরিবর্তন হয় আমরা সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। তাই এবার আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে এসেছি, অঙ্গীকার করতে এসেছি, নতুন বাংলাদেশ, নতুন সম্ভাবনা, নতুন বাংলাদেশ, নতুন সম্ভাবনা। সেটা হলেই পুরাতন সকল ব্যবস্থাপনা, সকল বন্দোবস্ত, সকল রাজনৈতিক শক্তিকে উৎখাত করে নতুন আগামী দিনের এক নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। এই জন্য দেশপ্রেমিক এবং ইসলামী শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়েছে। আমরা হাতে হাত রেখেছি। 8টি দল গোটা বাংলার 7 বিভাগে আমরা গিয়েছি। দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ায় বাদ ভাঙ্গা জনতার স্রোত নেমেছে। বিশ্বাস করি আল্লাহর রহমত সঙ্গে থাকলে এবার ভাঙ্গা জনতার স্রোত রুখে দেওয়ার সাধ্য কারণ কাজেই জনতার এই স্রোতের বিপক্ষে কেউ দাঁড়াবার চেষ্টা করবেন না। সন্ত্রাসবাদের মাধ্যমে, কালো টাকার মাধ্যমে জনগণের এই জাগরণ ইনশাআল্লাহ ঠেকিয়ে দেওয়া যাবে না। ইনশাআল্লাহ এখনো যারা পিছিয়ে আছেন আমরা সকলকে আহ্বান জানাই, আসুন সেই জমিদারদের মালিকানার দেশ নয়, জনতার মালিকানার দেশ করতে চাই। বড়লোকদের অধিকার নয়, নিপীড়িত মেহনতি শ্রমিক মানুষের অধিকার কায়েম করতে চাই। এই জন্য আমাদের প্রতীক হলো রিকশার প্রতীক। রিকশা বড়লোকরা চালায়, বলেন রিকশা চালক কারা কারা আছেন হাত তুলেন। রিকশা যারা চালান, অটো হোক আর ম্যানুয়াল হোক, বলেন রিকশা কোন বড়লোকরা চালায়? আরে বড়লোকরা তো রিকশায় উঠেই না। রিকশা প্রতীক গরিবের প্রতীক, রিকশা প্রতীক মেহনতি মানুষের প্রতীক, যারা মাথার ঘাম পায়ে ফেলে ফোটা ফোটা ঘাম দিয়ে কানা কানা পয়সা উপার্জন করে সংসার চালায়, নিজের মায়ের মুখে ওষুধ তুলে দেয়, নিজের সন্তানের মুখে একটু দুধ, একটু আহার তুলে দেয়, নিজের তিল করে পয়সা দিয়ে নিজের পরিবার, নিজের স্ত্রী পরিজনদের ভরণ পোষণ জোটায়। এবার আপনাদের সরকার কায়েম করতে চাই। আপনারা যেভাবে চাইবেন সেভাবেই বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। বড় লোকের সম্পদ থেকে আপনাদের হিস্সা, ন্যায্য হিস্সা আদায় করে দেওয়া হবে। আল্লাহ নবী যেভাবে বলেছেন, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, বড় লোকের সম্পদে থেকে যাওয়া গরিবের হিস্সা আদায় করে পাই পাই আমরা গরিবের কাছে তুলে দেওয়ার অঙ্গীকার করছি ইনশাআল্লাহ। দেশপ্রেমিক ইসলামী জনতা যেভাবে এক কাতারে শামিল হয়েছে, অবশিষ্ট যারা এখনো বিচ্ছিন্ন আছেন, আমরা আশা করছি নির্বাচনের আগে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে 2টি আওয়াজ তুলব। 1 নম্বর, গণভোটে হা বাক্সে ভোট দিন। 2 নম্বর, প্রতিটি আসনে সম্মিলিত দলগুলোর পক্ষ থেকে আসন সমঝোতার ভিত্তিতে যাকে যেই আসনে যেই প্রতীকে মনোনয়ন দেওয়া হবে, ঐক্যবদ্ধভাবে সেই প্রতীককে বিজয়ী করতে হবে। প্রস্তুত থাকবেন তো আপনারা? হাত তুলে
বাংলার মানুষকে আপনারা দেখিয়ে দিন ভালুকার জনগণ। মোহতারাম হাজিরিন, আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতীকে হাফেজ মামুনুর রশিদের হাতে আমি রিকশা প্রতীক দিয়ে রিকশা এবং মামুনুর রশিদকে ভালুকার মানুষের কাছে আমি আমানত রেখে গেলাম। ইনশাআল্লাহ যদি আর দল থেকে জনগণের পক্ষ থেকে তিনি যদি প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনীত হন, আপনারা তাকে সর্বতোভাবে সহযোগিতা করবেন, তার পাশে থাকবেন, অর্থনৈতিকভাবে শারীরিকভাবে পরিশ্রম করে জনতার দুয়ারে দুয়ারে রিকশার দাওয়াত নিয়ে আপনারা যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ ইনশাআল্লাহ দেবেন বলে আমরা আশাবাদী। আমাদেরকে যদি সুযোগ দেন, আমরা নতুন বাংলাদেশ উপহার দেব। বাংলার মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়, জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।